সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এর আগে নয়াপল্টনে পূর্ব নির্ধারিত সমাবেশে বিএনপি নেতারা সাম্প্রতিক হামলার জন্য সরকারকেই দায়ী করেন। তারা বলেন, সরকার সুপরিকল্পিতভাবেই গণতন্ত্র হত্যা করছে। অবিলম্বে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে সরকার এদেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, সারা দেশে এই তাণ্ডবের প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণের যে সংগত আন্দোলন দাবির পক্ষে তার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তার ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যখন আন্দোলন শুরু করেছে, ঠিক সেই সময় হিন্দু মুসলমান মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে একটা পরিকল্পিত দুর্গা পূজার সময়, দুর্গা উৎসবের সময় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করেছে। এদিকে নয়াপল্টনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপি উস্কানি দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করাই দলটির উদ্দেশ্য। দুপুরে সচিবালয় সাংবাদিক ফোরামের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী আরও বলেন, সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক ঘটনায় দায়ীদের শতভাগ শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। পূজা মণ্ডপ ও মন্দিরে হামলা লুটপাটের ঘটনায় এর মধ্যেই ধরপাকড় শুরু হয়েছে। কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবালকে গ্রেপ্তারের পর এখন চেষ্টা চলছে অন্যদেরও খুঁজে বের করার। এখন পর্যন্ত সেখানকার দায়ের করা 10 মামলায় 18 জন সহ গ্রেপ্তার করা হয়েছে 64 জনকে। তবে শুধু কুমিল্লা নয়, নোয়াখালী, চাঁদপুর, রংপুর সহ সবগুলো ঘটনায় দায়ীদের শনাক্ত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, শতভাগ নিশ্চিত হয়ে 2-1 দিনের মধ্যে সবার নাম প্রকাশ করা হবে। নোয়াখালীতে কিন্তু তারা নাম বলে দিয়েছে। আমরা আরও কনফার্ম হওয়ার জন্য নামগুলো এখন আপনাদের সম্মুখে আমরা বলবো না। আপনাদের এমন নামও শুনবেন যারা আপনাদেরও খুব পরিচিত ব্যক্তিদের নামও এসে গিয়েছে। রংপুরে যেটা সেখানেও নাম আসছে। কাজেই সবগুলো আমরা আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেব। বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যে কোনো সংঘর্ষের ঘটনায় উস্কানি দেয় বিএনপি। পল্টনে যে ঘটনা ঘটছে, বিএনপি কিন্তু সবসময় এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। তারা সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, একটা উস্কানি দেওয়ার জন্য, বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার একটা উস্কানি দেওয়ার জন্য এগুলো করে থাকে। রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যাবাসন বিরোধীরা আরসার সহযোগিতায় সবসময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে অপরাধীরা একে একে পুলিশের হাতে ধরা পড়ছে। তাদের দেয়া তথ্যে বেরিয়ে আসছে উস্কানিদাতাদের নাম। নোয়াখালীতে হামলার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের 15 নেতাকর্মীর সম্পৃক্ততার কথা আদালতে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল। এদিকে রংপুরেও সহিংসতার ঘটনায় আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বেরিয়ে আসছে দলীয় নেতাদের নাম। নোয়াখালীর মন্দিরে হামলার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের 15 নেতার সম্পৃক্ততার কথা আদালতে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ফয়সাল সোমবার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিএনপি নেতা বুলুর নাম সহ 15 জনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দেন। এ ঘটনায় সিলেট ও নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির 3 নেতাকর্মী সহ আরও 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পূজা মণ্ডপে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার 3 আসামি আলী আজগর, নুরুল ইসলাম সুমন ও নুরুল ইসলাম জীবনকে 1 দিন করে রিমান্ড দেন আদালত। বিএনপির যে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, তার নাম দিয়ে 164 ধারা আরও 14 জনের নাম, টোটাল 15 জন বিএনপি নেতাকর্মীর নামে সে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে তাদের সহযোগিতায় বা তাদের প্ররোচনা বা বিভিন্ন সময় তাদের সাথে গোপন বৈঠকে সে এই সিদ্ধান্তগুলো হয় এবং এই সিদ্ধান্ত মোতাবেক সে মূলত এই কাজটি করেছে।
রংপুরে মাঝিপল্লীর হিন্দু সম্প্রদায়ের ওপর অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হচ্ছেন শফিকুল ইসলাম, আশিকুর রহমান ও রাজীব কাউসার। এদের সবার বাড়ি পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। ঘটনার দিন লুণ্ঠিত মাছ ধরার জালসহ বিভিন্ন মালামালও উদ্ধার করেছে পুলিশ। এদিকে গতকাল গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গ্রেপ্তার মামুন ও ওমর ফারুকের রিমান্ডের আবেদন শুনানি আগামী ২৮ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এই ঘটনাগুলির সঙ্গে তারা সরাসরি সম্পৃক্ত। ৩ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের ৩ জনকে আমরা পীরগঞ্জেরই বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছি। কে কি করেছে, কে কি না করেছে সবগুলি মোটামুটি আমাদের নলেজে রয়েছে। যেটা অপরাধমূলক কর্মকাণ্ড সে যেই করুক, কাউকে ছাড়া হবে না। পীরগঞ্জের ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ দিনের রিমান্ড শেষে ৩৭ জনকে আদালতে ফেরত দিয়ে সোমবার নতুন করে আরও ১৩ জনকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লাবিব হাসান, সময় সংবাদ। দেশের বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। দুপুরে সচিবালয়ে বেশ কয়েকজন সরকার দলীয় সংসদ সদস্যের সঙ্গে বৈঠকের পর তিনি একথা জানান। প্রকৃত তালিকা যেটা এসেছে সেটার ভিতরেও ত্রুটি রয়ে গেছে। প্রকৃত তালিকা আমি সংগ্রহ করব এবং তাদেরকে কি পরিমাণ আমরা ক্ষতিপূরণ কি দিতে পারি বা পারি না সেটা আমরা নিশ্চিত করার পরে তারপর আপনাদের কাছে সেই কথা উপস্থাপন করতে পারবো। সরকারি উদ্যোগে আমরা তাদের জন্য যদি কিছু করণীয় থাকে আমরা আপ্রাণ চেষ্টা করব তাদের জন্য কিছু করার। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ মোড়ে আজও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা সহ ৪ দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। হাতে প্ল্যাকার্ড, রাজপথে শত মানুষের দীপ্ত কণ্ঠে স্লোগান। মঙ্গলবার সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করে মুক্তিযোদ্ধা মঞ্চ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে রাজধানীর শাহবাগ মোড় প্রদক্ষিণ করে। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে এদিন শাহবাগে অবস্থান নেন সনাতন ধর্মাবলম্বীরা। মানববন্ধন করেন বিভিন্ন সামাজিক সংগঠনও। মানববন্ধনে সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। এসব সন্ত্রাসী কারা করছে, এদের পিছনে ইন্ধন যোগাচ্ছে কারা, ওদেরকে ধরে এনে উপযুক্ত শাস্তি না দিলে এটার কোনো বিহিত হবে না। কুমিল্লার ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে আর না হয় তা নিশ্চিতের দাবি জানান সনাতন ধর্মাবলম্বীরা। আমরা কোনো ধর্মান্ধতা চাই না, আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা সমমর্যাদা এবং সম অধিকার নিয়ে বাঁচতে চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক জাতি, আমরা বাঙালি। আমরা চাই সবাই ভবিষ্যতে একসঙ্গে মিলেমিশে এক কাতারেই থাকতে। এদিকে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ, তাদের নিরাপত্তা নিশ্চিত সহ ৪ দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ধর্মীয় অনুভূতির নামে যখন বিভিন্ন সময় এই ধরনের ঘটনাগুলো ঘটে সে ব্যাপারে যেন আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক থাকে। কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় প্রশাসনের গাফিলতি তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিন্দু সম্প্রদায়ের জন্য বিএনপি মায়া কান্না করলেও তারা ঘটনার বিচার চায় না। এদিকে লন্ডন থেকেই কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় পরিকল্পনা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ করছেন বিএনপি ও আওয়ামী লীগ নেতারা। এ অবস্থায় রাজশাহীতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বললেন, লন্ডন থেকেই কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনার পরিকল্পনা হয়েছে। তিনি জানান, দীর্ঘ 1 মাস ধরে বিএনপি হামলার ষড়যন্ত্র করেছে। এই ঘটনার পরিকল্পনা হয়েছে ওই লন্ডনে বসে। দীর্ঘ প্রায় 1 মাস ধরে প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা, আমাদের পবিত্র কোরআন শরীফকে পূজা মণ্ডপে রেখে আসা।
এদিকে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলা সরকারের নীল নকশা বলে বিএনপির অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, পূজা মণ্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার করছে। কোনো সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে? এতে সরকারের কী লাভ? দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ, সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে। বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়া কান্না করলেও প্রকৃতপক্ষে পূজা মণ্ডপে হামলার বিচার তারা চাননি। ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়নি। মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনায় সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করলেও বিএনপি এখনো হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াননি বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে অবকাঠামো ও নীতিগত সুবিধা দিতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে দক্ষিণ এশিয়ার বাজারও ধরতে পারবেন ব্যবসায়ীরা। সকালে গণভবন থেকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক বিভিন্ন সমীক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস বলছে 2030 সাল নাগাদ বাংলাদেশ পরিণত হবে 24তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে। কৃষি, চামড়া, হিমায়িত খাদ্যসহ তথ্য প্রযুক্তি শিল্পে এখন বড় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নিয়েই এগিয়ে যাচ্ছে দেশ। 110টি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ঢাকায় আয়োজিত 7 দিনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট মঙ্গলবার সকালে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 38টি দেশের অন্তত 500-র বেশি প্রতিষ্ঠান এই আয়োজনে অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। বিনিয়োগ বান্ধব পরিবেশের উন্নতির জন্য আমরা অবকাঠামো সহ অন্যান্য নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই 100টা অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগ করার সুযোগ রয়ে গেছে, যেগুলো ইতিমধ্যে প্রায় 40,000 লোকের কর্মসংস্থান হয়েছে এবং আরও 8 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রায় 13 বছরে আমরা দেশের প্রতিটি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছি। বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, বিদেশি বিনিয়োগকারীদের লাভজনক ঠিকানা হবে এই বদ্বীপ। কূটনীতির ক্ষেত্রে এটা ইকোনমিক ডিপ্লোম্যাসিটাই বেশি কাজ করে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার। প্রাচ্য পাশ্চাত্য ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে। অর্থনীতি চাঙা করতে বিশ্ববাজারে রপ্তানি পণ্যের ঝুলিতে নতুন পণ্য যোগ করার উদ্যোগ নিতেও ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোন কোন দেশে কি কি পণ্যের চাহিদা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। টিউমার অপারেশনের পর বেগম জিয়াকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার তার টিউমার অপারেশন করা হয়। পরে বায়োপসি করতে দেন চিকিৎসকরা। সে রিপোর্ট আসার পর তার চিকিৎসায় করণীয় নির্ধারণ করা হবে। এদিকে বিদেশে নিতে তার পরিবার সরকারের অনুমতির অপেক্ষায় আছেন বলেও জানান তার চিকিৎসকরা। বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে গত 12ই অক্টোবর দ্বিতীয়বারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। করা হয় বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা। ধরা পড়ে ছোট একটি টিউমার। 13 দিন পর সোমবার তা অস্ত্রোপচার করে বায়োপসি করা হয়, যার ফলাফল জানতে সময় লাগবে বলে জানিয়েছেন বেগম জিয়ার চিকিৎসকরা। আর্থাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি ও হার্ট সহ নানা জটিলতায় ভুগতে থাকা বেগম জিয়ার টিউমারের বায়োপসির পর কেমন আছেন তিনি, এ বিষয়ে জানতে চাইলে তার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, নিবিড় পর্যবেক্ষণ থেকে বেগম জিয়াকে নেওয়া হয়েছে কেবিনে। অনেকটা সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। গুরুতর অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের আবেদনে সরকার সাড়া দিচ্ছে না অভিযোগ করে জাহিদ হোসেন বলেন, বিএনপি ও তার পরিবার এখনো সরকারের অনুমতির অপেক্ষায় আছেন। আগস্ট মাসে ওনারা বলছে পরিবারের পক্ষ থেকে যে আমাদের পরীক্ষা নিরীক্ষা ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে বলছি। এই আশাতেই ওনার পরিবার এখনো আশাবাদী।
দুর্নীতির 2 মামলায় কারাদণ্ডের পর বেগম জিয়াকে 2 বছরের অধিক সময় পর সাজা স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয় গত বছরের 25শে মার্চ। এরপর চলতি বছরের 10 এপ্রিল করোনায় আক্রান্ত হলে 27 তারিখ প্রথমবারের মতো এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। 53 দিন চিকিৎসা শেষে গত 19শে জুন বাসভবন ফিরোজায় ফিরলেও প্রায় 5 মাস পর আবারও হাসপাতালে ভর্তি হলেন সাবেক প্রধানমন্ত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গ্রুপ 2-তে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এবারের আসরে দারুণ জয় দিয়ে মিশন শুরু করেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে 10 উইকেটের বড় ব্যবধান হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাবর আজম বাহিনী। সেই ম্যাচে দারুণ ব্যাটিং উপহার দিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন 2 ওপেনার রেজওয়ান ও বাবর আজম। এবারও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে হাফিজ শোয়েব মালিকরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ড। এই ম্যাচকে সামনে রেখে 3 বিভাগকেই গুরুত্ব দিয়েছে কেইন উইলিয়ামসন বাহিনী, যেখানে মার্টিন গাপটিল, জেমস নিশামদের সঙ্গে সেরাটা দিতে মুখে টিম সাউদির ট্রেন্ট বোল্টরা। পরিসংখ্যান বলছে 2 দলের 24 বারের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের 14 জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় 10টিতে, আর টি-20 বিশ্বকাপে পাকিস্তানের জয় 3টি আর কিউইদের 2টি। নির্মাণের 4 বছরের মাথায় চট্টগ্রামে বহদ্দারহাটের এম এ মান্নান ফ্লাইওভারের 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে একমুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নকশা ও নির্মাণ ত্রুটির কারণে পিলারে এই ফাটল দেখা দিতে পারে বলে জানান সিটি কর্পোরেশনের মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বহদ্দারহাট ফ্লাইওভারের র্যাম্পের 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে আরাকান সড়কমুখী র্যাম্পটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যানজট নিরসনে সিডিএ নগরী সুলভবহর থেকে বহদ্দারহাটের 1 কিলোমিটার এলাকা পর্যন্ত উড়াল সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2010 সালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে 2012 সালে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে 14 জন মারা যান। পরে নির্মাণ কাজ শেষে 2013 সালে এটি উদ্বোধন করা হয়, কিন্তু তেমন কার্যকর না হওয়ায় যানজট নিরসনে র্যাম্প নির্মাণ করে 2017 সালে উড়াল সড়কটি খুলে দেওয়া হয়। 4 বছরের মাথায় 2টি পিলারে ফাটল দেখা দিয়েই আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। না, নির্মাণ কাজে ত্রুটি থাকবে, ত্রুটি না থাকলে এরকম পিলারের আগার মাথা তো ফাটার কথা না। হঠাৎ যদি হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষতি হবে। সিটি মেয়রের কাছে আবেদন জানাচ্ছি এই কাজটা যেন অতি শীঘ্রই এটা একটা বিকল্প ব্যবস্থা করে। নকশা কিংবা নির্মাণে গাফিলতির কারণে পিলারে এ ফাটল দেখা দিতে পারে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। এই লুপটা নাকি মূল ডিজাইনের অন্তর্ভুক্ত ছিল না, পরবর্তীতে এটা ইনক্লুড করা হয়েছে, যার প্রেক্ষিতে যেহেতু মূল ডিজাইনই ছিল না, কাজে এখানে ডিজাইনের হয়তো একটা ফল্ট থাকতে পারে। এদিকে ক্ষতিগ্রস্ত পিলার 2টি পরিদর্শনে আসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। নির্মাণগত ত্রুটি আছে উল্লেখ করে যে কোনো দুর্ঘটনা রোধে র্যাম্পের উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিটি কর্পোরেশন মেয়র। নির্মাণের ত্রুটি থাকার দরুন ফাটলটা সৃষ্টি হয়েছে। আমরা আজকেই সিডিএকে চিঠি দেব, এটার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিক দিয়ে কোনো গাড়ির চলাচল আপাতত হবে না। বহদ্দারহাট ফ্লাইওভারের র্যাম্পটি 326 মিটার দীর্ঘ ও 6.7 মিটার চওড়া। 2012 সালে বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ধসে 14 জন নিহত হয়েছিল, যার ক্ষত এখনও শুকায়নি বহদ্দারহাটবাসীর। তাই ক্ষতিগ্রস্ত পিলার 2টি সংরক্ষণ করে দুর্ঘটনার হাত থেকে নগরবাসীকে রক্ষা করবে এই প্রত্যাশা এখন সকলের। নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে জেগে ওঠা চরে গড়ে উঠতে যাচ্ছে দেশের প্রথম পরিকল্পিত সরকারি অফিস ব্যবস্থাপনা, যেখানে একই সীমানায় থাকবে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় এবং সার্কিট হাউস সহ অন্তত 44টি সরকারি দফতরের অফিস। 73 একর জায়গার উপর মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম নামে এই প্রকল্প বাস্তবায়ন হলে সেবা প্রার্থীদের দুর্ভোগ কমবে। পাশাপাশি সংরক্ষণ করা যাবে ঐতিহ্যবাহী পরীর পাহাড়। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক যুগ আগে কর্ণফুলী নদীর তীরে জেগে ওঠা এই চরে শেষ পর্যন্ত হতে যাচ্ছে মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর অনুশাসন পাওয়ার পরপরই শুরু হয়ে গেছে প্রকল্পটি এগিয়ে নেওয়ার কাজ। ইতিমধ্যে প্রাথমিক ডিজাইন করে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। এক একটি অফিস এক এক জায়গায় থাকাতে আসলে মানুষের অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমরা যেটি চেষ্টা করছি, চট্টগ্রামের 44টি সরকারি অফিস একই জায়গায়
করার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। বর্তমানে চট্টগ্রামের সরকারি 33টি প্রতিষ্ঠানের নিজস্ব কোনো কার্যালয় নেই। নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব কার্যালয়ে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি নিজস্ব কার্যালয় না থাকা সরকারি দপ্তরগুলির স্থান হবে এখানে। আদালত ভবন, দ্বিতীয় সার্কিট হাউস তৈরি হবে এই ভূমিতে। সে সাথে হাসপাতাল, ট্রেনিং একাডেমি এবং আবাসনের ব্যবস্থাও থাকছে এই পরিকল্পনায়। সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত একটা সরকারি সমন্বিত কমপ্লেক্স তৈরি হবে। এদিকে চট্টগ্রামের ঐতিহ্য হিসেবে চিহ্নিত পরীর পাহাড়ে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি অবস্থান রয়েছে আদালত ভবনের। সময়ের সাথে এখানে কর্মব্যস্ততা বাড়ায় ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পাহাড়ের উপর গড়ে ওঠা এসব স্থাপনা। এই অবস্থায় সরকারি দপ্তরগুলো সরিয়ে নিয়ে ওই পরীর পাহাড়কে সংরক্ষণের কথা বলছেন নগর পরিকল্পনাবিদ। পরীর পাহাড় আমাদের একটা ঐতিহ্যবাহী একটা স্থান, সেই পাহাড়কে অবৈধ স্থাপনা মুক্ত করে সংরক্ষণ করা হোক। আগামী বছর থেকে এর নির্মাণ কাজ শুরু হলে 2024 সালের মধ্যে এর কাজ শেষ হবে। একেবারে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে উঠছে দেশের প্রথম পরিকল্পিত সরকারি স্থাপনা। এক সীমানার মধ্যে নিয়ে আসা হচ্ছে অন্তত 44টি সরকারি কার্যালয়কে। তবে যেহেতু নদীর তীরে হচ্ছে, সেখানকার প্রাকৃতিক পরিবেশ অটুট রেখে এই স্থাপনাগুলো তৈরি হবে এমনটি জানিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। কর্ণফুলী নদীর তীর থেকে কমল দে, সময় সংবাদ। মাদক মামলায় তৃতীয়বারের মতো জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি ও তার 2 সহযোগী। তবে বিচারক ছুটিতে থাকায় পেছানো হয়েছে তার বিরুদ্ধে অভিযোগে আমলে নেয়ার শুনানি। পরবর্তী দিন ধার্য করা হয়েছে 15 নভেম্বর। মাদক মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সকাল 9:30টায় ঢাকা মহানগর আদালতে হাজির হন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি। সঙ্গে ছিলেন সহযোগী অপর 2 আসামি। এদিন বিচারক ছুটিতে থাকায় পরীর বিরুদ্ধে সিআইডির দেয়া অভিযোগপত্রের শুনানি হয়নি। তবে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চাইলে ভারপ্রাপ্ত বিচারক তা মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ দেওয়া হয়েছে 15 নভেম্বর। যেহেতু এরা এখানে আগে জামিনে ছিল, তারা আবার যেহেতু কোর্ট বদল হলে পরে আবার জামিন চাইতে হয়, তারা এখানে জামিন চেয়েছিল। আদালত দেখেছে, দেখে আদালত 3 জনকেই জামিন দিয়ে দিয়েছে। যদিও পরিমণির আইনজীবীরা শুনানির তারিখ 1 মাস পেছানোর আবেদন করেছিলেন, তার আইনজীবী জানান শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার। যেহেতু পরিমণি দীর্ঘদিন জেল হাজতে ছিলেন, এরপর তার শুটিংগুলো শুরু হয়েছে বিভিন্ন ছবির, এর জন্য তাকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেতে হচ্ছে, যার কারণে আমরা কোর্টকে আবেদন করেছিলাম যে 1 মাসের বেশি টাইম দেওয়ার জন্য। পরবর্তীতে কোর্ট 15 তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছে। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র্যাব। বাসা থেকে মাদক উদ্ধারের দাবি করে সংস্থাটি। এই মামলায় 27 দিন জেলে ছিলেন আলোচিত এই নায়িকা। গত 4 অক্টোবর মাদকের সংশ্লিষ্টতা মিলায় পরিসহ 3 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় সিআইডি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালী জেনারেল হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত 2 আনসার সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে 12 ঘন্টার কর্মবিরতি পালন করছেন নার্স ও চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করেন কয়েকজন আনসার সদস্য। সকালে কয়েকজন দুর্বৃত্ত হাসপাতালের প্রধান গেট দিয়ে সিএনজি চালিত অটোরিকশা ভেতরে ঢুকানোর চেষ্টা করলে বাধা দেয় 2 আনসার সদস্য। এর কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত মিল্লাত হোসেন ও মনসুর নামে 2 আনসার সদস্যকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ওদেরকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করা হয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। জরুরি আমরা উটিতে নিয়ে আসছি। উটিতে আনার পরে এখন আল্লাহ চাইতো এদের একজনের ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। মনসুর আর একজন হচ্ছে মিল্লাত, ওদেরকে পেটে এবং বুকে আঘাত করে পালিয়ে চলে গেছে। যে সিলেট স্টেপ করেছে তার বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে এবং পুলিশ ব্যবস্থা নিচ্ছে, তাকে ধরার জন্য চেষ্টা হচ্ছে। প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদ সহ 10 জনকে গ্রেফতার করেছে র্যাব। তবে এই প্রতিষ্ঠানের মালিক জসিম পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে অন্তত 100 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগ পেয়েছে র্যাব।
র্যাবের মিরপুরের কার্যালয়ে সোমবার বিকেলে হাজির হন শতাধিক গ্রাহক। তারা সবাই ডিপিএস করেছিলেন কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে। তাদের মতো আরও অনেক গ্রাহক এখন লাভ তো দূরের কথা, আসল টাকাটাই পাচ্ছেন না। আজকে 1 বছরের মধ্যে আমার অর্ধেক টাকা দিয়েছে, আর অর্ধেক টাকা আমাদের 1 বছর ধরে ঘুরা দিয়েছে, খালি তারিখ দিতেছে। আমাকে 3 মাস টাকা দিছে, তারপর আর কোনো টাকা পয়সা দেয় না। সেই সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে 10 জনকে আটক করা হয়। র্যাব বলছে সমিতিটি অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছিল। 1 লাখ টাকা রাখলে পাওয়া যাবে 2000 টাকা। এমন লোভ দেখিয়ে অন্তত 20 থেকে 25,000 মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। জসিমউদ্দিন একটা অলৌকিক ভৌতিক চরিত্র, তাকে গ্রাহকরা কখনো দেখে নাই। তারা কিছু হতদরিদ্র মানুষ, রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী, এদেরকে প্রলুব্ধ করছে। বাংলাদেশে কোনো আর্থিক প্রতিষ্ঠানের এত ক্ষমতা নাই যে 3000 টাকা 1 লাখ টাকার প্রতি মাসে আপনার লভ্যাংশ পরিশোধ করবে। মঙ্গলবার কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সমিতিটি মূলত নিম্নবিত্ত মানুষদের টার্গেট করত। সমবায় অধিদপ্তর থেকে 2006 সালে নিবন্ধন পায়। এরপর অধিদপ্তর থেকে অডিট হবার পরও কেন এর অনিয়ম ধরা যায়নি সেটিও খতিয়ে দেখবে র্যাব। ইতিমধ্যেই সে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির পাশাপাশি কর্ণফুলী রিয়েল এস্টেট, ডায়াগনস্টিক সেন্টার এবং জসিম নিটওয়্যার, এই নামে মোট 8টি প্রতিষ্ঠান সে করে নিজেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে ডিক্লেয়ার করছে। র্যাব বলছে কর্ণফুলী মাল্টিপারপাসের মালিক জসিম অন্তত 100 কোটি টাকা পাচার করেছে। রাজধানী সহ বহু জায়গায় রয়েছে তার একাধিক সম্পত্তি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল। দুপুরে কুতুপালংয়ের 18 নম্বর ক্যাম্পে যান ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার জানে লেনোচিকের নেতৃত্বাধীন 15 সদস্য দল। এ সময় তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। পরে ক্যাম্পের শিশুদের লার্নিং সেন্টার পরিদর্শন করেন প্রতিনিধিরা। 3 দিনের সফরে সকালে ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি। ইভ্যালি অফিসে তালাবদ্ধ 2টি সিন্দুক ও কয়েকটি আলমারি ঘিরে রহস্যের জন্ম দিয়েছে। উচ্চ আদালতের নির্দেশে গঠিত বোর্ড বলছে এ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এছাড়া বোর্ডের ধারণা, টাকা পাচারের জন্যই প্রতি মাসে দুবাই যেতেন রাসেল। ইভ্যালিকে পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি। এদিকে মঙ্গলবারও ইভ্যালি অফিসের সামনে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহক ও ব্যবসায়ীরা। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায় দেনা সম্পত্তি অনিয়ম খতিয়ে দেখতে একটি বোর্ড গঠন করে দিয়েছিল দেশের উচ্চ আদালত। মঙ্গলবার এই বোর্ডের সদস্যরা যায় ইভ্যালির ধানমন্ডি অফিসে, করেন রুদ্ধদ্বার বৈঠক। বৈঠক সফল দাবি করে বোর্ডের চেয়ারম্যান জানান, অফিসে তালাবদ্ধ 2টি সিন্দুক ও কয়েকটি আলমারির সন্ধান মিলেছে, যা থেকে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে প্রতি মাসে ইভ্যালির এমডি রাসেলের দুবাই সফরে যাওয়ার। আমরা আজ করতে পারি, ইনফ্যাক্ট সালাউদ্দিন সাহেব নিজেও আন্দাজ করেছেন যে সে দুবাই যেত টাকা পাচার করতে। 2টি সিন্দুক এবং বেশ কয়েকটি আলমিরা রয়েছেন, যেগুলো এখনও তালাবদ্ধ রয়েছে। আমরা তো আশা করছি যে এই সিন্ধুগুলোতে অনেক মূল্যবান জিনিসপত্র পাওয়া যাবে। বোর্ড জানায়, ইভ্যালির সম্পত্তি, দেনা এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। চেষ্টা করা হবে প্রতিষ্ঠানটিকে চালু রাখার, না পারলে করা হবে বিলুপ্ত। এটা কন্টিনিউ করা উচিত, কারণ এখানে জনগণের হাজার হাজার কোটি টাকার বিষয় রয়েছে। হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছেন, তাদের সেই প্রতারণার পয়সাটা ফেরত দেওয়া, সেটি আমাদের একটি আইনি দায়িত্ব। এদিকে বোর্ড যখন মিটিং করছিল তখন কার্যালয়ের বাইরে মানববন্ধন করছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও গ্রাহকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। টানা 22 দিনের নিষেধাজ্ঞা শেষে দেশের 6টি অভয়াশ্রমে শুরু হয়েছে ইলিশ মাছ ধরা। জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। আবারও সরগরম হয়ে উঠছে দেশের জেলেপল্লী, মাছ বাজার ও মৎস্যঘাটগুলো। তবে ক্রেতারা বলছেন ইলিশের দাম নাগালের বাইরে। এদিকে মৎস্য কর্মকর্তারা ইলিশ প্রজনন মৌসুম সফল হয়েছে বলে দাবি করছেন।
দীর্ঘদিন পর আবারও সেই চিরচেনা রূপ। গভীর সাগরে ইলিশ পাওয়ার আশায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মঙ্গলবার মধ্যরাত থেকেই দল বেঁধে বেরিয়ে পড়ে জেলেরা। সাগর জুড়ে শুধু জেলে আর ট্রলার, এ যেন জেলেদের মিলন মেলা। প্রথম দিনেই বেশ ভালো সংখ্যক ইলিশ ধরা পড়েছে জালে। আড়তে আড়তে এখন নানা আকারের ইলিশের মহোৎসব। ইলিশের ক্রেতা আর খুচরা বিক্রেতাদের ভিড়ে মুখর দেশের মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। দীর্ঘদিন পর মাছ বেচা কেনার সুযোগ পেয়ে খুশি ব্যবসায়ীরা। 22 দিন পরে আমরা নদীতে আইছি। নোনা পানির মাছ মিঠা পানিতে আইছে আর মাছ ভালোই পাওয়া যায়। এদিকে ইলিশের দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন প্রথম দিনে দাম কিছুটা বাড়তি হলেও মাছ শিকার শেষে জেলেরা ফেরার পর দাম আরো কমবে। বন্ধ হওয়ার আগে যেরকম ছিল সেই অবস্থায় আছে, দাম খুব একটা কমে নাই। দামটা এত বেশি যে আমরা কেনার মতো পোষণ করতে পারতেছি। সাগর থেকে মাছ মেরে যখন মোকামে আসবে ইনশাল্লাহ আমাদের ইলিশ মাছ অনেক দাম কমে যাবে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ সহ প্রশাসনের যৌথ অভিযান সফল হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। পর্যাপ্ত পরিমাণে মা ইলিশ রক্ষা করতে পেরেছি, এটা অবশ্যই আমাদের এই যে উৎপাদনের ধারাবাহিকতা সেটা রক্ষা পাবে। গত 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা ভালোভাবে কার্যকর হয় এবার ইলিশের উৎপাদন ও বিক্রি বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিয়া আফরিন, সময় সংবাদ। বাংলাদেশ সেনাবাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক 3 দিনব্যাপী অনুশীলন শুরু হয়েছে। ঢাকার আর্মি গলফ ক্লাবে এর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পদ্ধতির ধারণা দিতে এই অনুশীলনের আয়োজন করা হয়েছে। মহামারীর মধ্যে কিভাবে দুর্যোগ ব্যবস্থাপনা করা যায় সেই বিষয়গুলোতে জোর দেওয়া হয়। ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। 2 দেশের সেনাবাহিনীর অনুশীলন চলবে 28 অক্টোবর পর্যন্ত। দেশের বাইরের খবর। আবারও রক্ত ঝরল যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় সোমবার দুপুর 2টার দিকে দেশটির আইডাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে অতর্কিত হামলা চালায় এক অস্ত্রধারী। এতে 2 জন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত 6 জন। হামলার কারণ জানা না গেলেও জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার আইডাহো অঙ্গরাজ্যের বইস শহরের একটি শপিং মলে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত এক অস্ত্রধারী। জীবন বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকেন শপিং মলের ভেতরে থাকা লোকজন। অনেকেই মাটিতে লুটিয়ে পড়েন। আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলের বাইরেও। ভাবতেই পারিনি এ ধরনের একটা হামলার কবলে পড়ব। পরিবারের সদস্যদের সঙ্গে এখানে কেনাকাটা করতে এসেছিলাম। গুলির শব্দ শোনা মাত্রই দ্রুত বাইরে বের হওয়ায় প্রাণী রক্ষা পেয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। শপিং মল ঘিরে চলে উদ্ধার অভিযান। আটকে পড়াদের উদ্ধার করা হলেও পুলিশ পৌঁছানোর আগেই হতাহত হন বেশ কয়েকজন। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া কি কারণে এই হামলা সে বিষয়েও কিছু জানাতে পারেনি পুলিশ। খুবই ভয়াবহ একটি সময় পার করলাম। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরনের হামলা থেকে রক্ষা করা গেছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে আটকে পড়াদের উদ্ধার করেছে। হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শহরটির মেয়র। ঘটনার কারণ জানতে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইডাহো অঙ্গরাজ্যের জনবহুল শহর বইস, যেখানে 2.5 লাখ মানুষের বসবাস। এই ঘটনার পর শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বিষযুক্ত আংটির মাধ্যমে সৌদি বাদশাহ আবদুল্লাহকে খুনের পরিকল্পনা করেছিলেন দেশটির বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি। নিজের বাবার সিংহাসন আরোহণের পথ পরিষ্কার করতেই যুবরাজ এই পরিকল্পনা করেন বলেও জানান তিনি। বিষযুক্ত একটি আংটি পরে করমর্দনের মাধ্যমে সাবেক সৌদি বাদশাহ আবদুল্লাহকে খুনের পরিকল্পনা করেন বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বাবার সিংহাসন আরোহণে সুবিধা করতেই 2014 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী চাচাতো ভাই বিন নায়েফকে এসব পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিন সালমান। সম্প্রতি সালমানের বিরুদ্ধে এমন বিস্ফোরক সব অভিযোগ করেছেন দেশটির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি।
আমেরিকান সম্প্রচার মাধ্যম সিবিএস এর 60 মিনিটস অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন আল জাবরি। 4 বছর আগে সৌদি আরবের শাসন ক্ষমতায় আসা যুবরাজ সালমান সম্পর্কে জাবরি আরও বলেন, মধ্যপ্রাচ্যে অসীম সম্পদের অধিকারী হলেও তিনি মানসিকভাবে অসুস্থ, নিজ দেশের জনগণ এমনকি সারা বিশ্বের জন্যই তিনি হুমকি। এদিকে 2018 সালে বিন সালমানের বিরুদ্ধে তাকে হত্যা চেষ্টার অভিযোগও করেছেন জাবরি। 2015 সালে 90 বছর বয়সে মারা যান সৌদি বাদশাহ আবদুল্লাহ। তার সৎ ভাই অর্থাৎ মোহাম্মদ বিন সালমানের বাবা সালমান বিন আব্দুল আজিজ তার স্থলাভিষিক্ত হন। মোহাম্মদ বিন নাইফকে তখন ক্রাউন প্রিন্স করেছিলেন বাদশাহ সালমান। পরে 2017 সালে বিন নাইফের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ বিন সালমান। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। দুবাই স্পোর্টস সিটির মূল আকর্ষণটাই হচ্ছে আইসিসির হেডকোয়ার্টার এবং একাডেমি, যেখান থেকে পরিচালিত হয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। প্রধান এ কার্যালয়ে ছোট একটা মিউজিয়াম ছাড়া পুরোটাই হচ্ছে দাপ্তরিক কাজের ক্ষেত্র। আর একাডেমিতে রয়েছে একসঙ্গে দুটো আন্তর্জাতিক ম্যাচ চালানোর সক্ষমতা। সুমন সরকারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিহন মুহাইমিন। ইংল্যান্ডের ক্লক টাওয়ারে 1993 সালে যাত্রা শুরু হয় আইসিসির প্রধান কার্যালয়ের, কিন্তু শুরু থেকেই নানা সমস্যায় জর্জরিত ছিল সেখানকার ব্যবস্থাপনা। ব্রিটিশ প্রশাসনের ডাবল ট্যাক্স নীতি মেনে নিতে পারেননি বেশিরভাগ সদস্য দেশ, ফলাফল জায়গা বদলাতে হয় আইসিসির। কিন্তু সেখানেও থেকে যায় বেশ কিছু সমস্যা। মোনাকোতে এক ছাদের নিচে সব কর্মকর্তাকে আনতে ব্যর্থ হয় আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্তারা। আবারও খোঁজ পড়ে নতুন কোনো জায়গার। অবশেষে কার্যনির্বাহী পরিষদে 2005 সালে 11-1 ভোটে নতুন কার্যালয়ের ঠিকানা হয় সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। শুরু হয় আইসিসির নবযাত্রা। দুবাই স্পোর্টস সিটির প্রাণকেন্দ্র এখন এই আইসিসির প্রধান কার্যালয়, যাকে ঘিরে এখানে গড়ে উঠেছে আরও নানা ধরনের ক্রীড়া স্থাপনা। আছে একটি স্কুল, একটি ক্রিকেট একাডেমি, একটি বেসরকারি ফুটবল একাডেমি এবং একটি অ্যাথলেটিক্স গ্রাউন্ড এবং নানা ধরনের স্পোর্টস ফ্যাসিলিটি। প্রধান কার্যালয়টির পাশেই আইসিসির ক্রিকেট একাডেমি, যা এখন আবার সেজেছে টি-20 বিশ্বকাপের আমেজে। চারিদিকে নানা রঙের ব্যানার ফেস্টুন ছাড়াও করা হয়েছে আলোকসজ্জা। নয়নাভিরাম এই মাঠটি আইসিসি ক্রিকেট একাডেমির একটি গ্রাউন্ড। পাশে রয়েছে এরকম আরও একটি গ্রাউন্ড। মোট দুটো গ্রাউন্ডে ফ্লাডলাইট সহ রয়েছে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সব রকমের সুবিধা। এছাড়া রয়েছে আরও 38টি আর্টিফিশিয়াল টার্ফ এবং 6টি ইনডোর সেশনের ব্যবস্থা। আইসিসির ক্রিকেট এই একাডেমিতে একই সঙ্গে দুটো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব। বাইরে থেকে দেখা এই একাডেমির চিত্রটা একেবারে বদলে যাবে ভেতরে প্রবেশের পর। শুরুতেই রিডিং ক্যাফে এবং ক্রিকেটের সরঞ্জামাদি বিক্রির দোকান, যেখানে পাওয়া যাবে নানা ধরনের প্যাড গ্লাভস থেকে শুরু করে ক্রিকেট ব্যাটও। এটা পার হয়ে এগিয়ে গেলেই চোখে আসবে 6টি ইনডোর পিচ, যেখানে একসাথে অন্তত দুটো টিম অনুশীলন করতে পারবে অনায়াসেই। কিন্তু এসব জায়গায় কাউকেই দেওয়া হয় না ছবি তোলার অনুমতি। ইনডোর পার হয়ে এগিয়ে গেলে চোখ জুড়িয়ে যাবে যে কোনো ক্রিকেট প্রেমীর। পরপর দুটো সবুজ মাঠ আমন্ত্রণ জানাবে আপনাকে, ফ্লাডলাইট সহ যাতে রয়েছে যে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সক্ষমতা। চাইলে একই সময় দুটো ম্যাচও পরিচালনা সম্ভব এখানে। 38টি ক্রিকেট পিচের মাঠ দুটিতে একসঙ্গে অনুশীলন করতে পারবে বিশ্বকাপে অংশ নেয়া বেশিরভাগ দেশ। নিয়ন মোহাইমেন, দুবাই স্পোর্টস সিটি, সংযুক্ত আরব আমিরাত। প্রেমের টানে রাজত্ব ছাড়লেন জাপানের রাজকুমারী। নানা বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে প্রেমিক কোমোরোকে বিয়ে করলেন রাজকুমারী মাকো। মঙ্গলবার এই বিয়ের মধ্য দিয়ে রাজকীয় মর্যাদা হারাচ্ছেন তিনি। আভিজাত্য, জৌলুস সবকিছু পেছনে রেখে ভালোবাসার মানুষটিকে বানান জীবনসঙ্গী। ক্ষমা চান মাকো, আর সারা জীবন যেন ভালোবাসার মানুষটিকে আগলে রাখতে পারেন তার জন্য আশীর্বাদ চেয়েছেন কোমোরো। ও একজন অতুলনীয় ব্যক্তি। ওকে বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো বিকল্প ছিল না। আমি মাকোকে ভালোবাসি, তাকে নিয়েই আমি বাকিটা জীবন পার করতে চাই। এই বিয়ের মধ্য দিয়ে রাজত্ব হারালেন মাকো। সম্পদ কিংবা পদমর্যাদা কোনো কিছুকেই পাত্তা না দিয়ে ভালোবাসার টানে সাধারণ জীবনযাপনকেই বেছে নিলেন এই রাজকুমারী। জাপানের রাজপরিবারের নিয়ম অনুযায়ী রাজকুমারীরা রাজবংশের বাইরের সাধারণ পরিবারের কাউকে বিয়ে করলে হারাতে হয় পদমর্যাদা। মাকো মর্যাদার পাশাপাশি 1020 কোটি সম্পদ নিতেও অস্বীকৃতি জানান। বিয়ের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর কথা রয়েছে এই দম্পতির। সেখানে আইনজীবী হিসেবে কাজ করার কথা রয়েছে কোমোরোর।
বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন 2012 সালে পরিচয় হয় মাকো ও কুমরুর। পরে পরিচয় রূপ নেয় প্রণয়ে, কিন্তু 2018 সালে দেখা দেয় জটিলতা, পিছিয়ে যায় বিয়ের আয়োজন। তবে 2 বছর পর তাদের বিয়ের সিদ্ধান্ত মেনে নেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো। রাহানুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নোয়াখালীতে সহিংসতার ঘটনায় জড়িত বিএনপি নেতা বুলু, আদালতের স্বেচ্ছাসেবক দল নেতার স্বীকারোক্তি। মূল পরিকল্পনাকারীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিদেশিদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সব সুবিধা দেবে সরকার। বাণিজ্য ও বিনিয়োগ সামিটের প্রধানমন্ত্রী, জোরদার করা হয়েছে বাণিজ্য কূটনীতি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।